নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা। ভাষা ও হ্যাঁ, ভবিষ্যৎ নমস্কার। আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমরা মাঝে মাঝে আমাদের এই অনুষ্ঠানে কথায় কথায় অনুষ্ঠানে বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের অতি বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলি, তাদের সংস্কৃতি চর্চার কথা শুনি, তাদের জীবনের কথা শুনি। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্রাবন্ধিক, আভিধানিক এবং ইতিহাস গবেষক জাহিরুল হাসান। জাহিরুল্লাহ, আপনাকে আমি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমিও খুব আনন্দের সঙ্গে যোগ দিচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ জাহিরুল্লাহ। আপনারা জানেন জাহিরুল্লাহর আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। তার বহু তার কাজের কথা একটা একটা করে আসবো। আমি প্রথমে জাহিরুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো পেশার দিক থেকে এবং আপনার যে একাডেমিক পড়াশুনো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অর্থনীতির ছাত্র, আপনি ইনকাম ট্যাক্সের চাকরি করতেন। তো সেখান আমি থেকে আপনি যে ধরনের কাজ করেন, হ্যাঁ বলুন। আমি বাণিজ্যের ছাত্র, কমার্স, হ্যাঁ, বাণিজ্যের আচ্ছা অর্থনীতি। আচ্ছা। বাণিজ্যের ছাত্র, সেখান থেকে আপনার যে মূল চর্চার জায়গা, বিশেষ করে ইতিহাস চর্চা, তো এই জায়গায় উৎসাহ কোন প্রেক্ষাপটে, কোন সময় থেকে? আসলে লেখালেখি তো শুরু অনেক আগেই, 60-এর দশক থেকে। আমার প্রথম লেখা বেরিয়েছিল যখন আমার 16 বছর বয়স। তখন আমি খেলার লেখা লিখতাম, সব তো ওই বয়সে খেলার দিকেই ঝোঁক ছিল। তো খেলার লেখা লিখতাম। তা লেখালেখি করেও যে চাকরির একটা সুবিধা হতে পারে, যারা চাকরির প্রত্যাশী তাদের জন্য আমি এই বার্তাটা দিতে চাই যে আমি যখন ইনকাম ট্যাক্সে ইন্টারভিউ দিতে চাই, তখন আমাকে বলা হয়েছিল যে যিনি ইন্টারভিউ নেবেন তিনি একজন স্পোর্টসম্যান এবং রাইফেল শুটার। তো তিনি তো নানা ধরনের প্রশ্ন করছেন। আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি খেলাধুলো করো? তা খেলাধুলো তো সেরকম বড় স্তরে তো কিছু করিনি। আমি বললাম, দেখুন, আমি পড়াশোনার দিকেই বেশি মন দিয়েছি, কিন্তু আমি একজন ক্রীড়া সাংবাদিক। যেই না শুনলেন ক্রীড়া সাংবাদিক, অমনি তিনি আমাকে প্রশ্ন করতে শুরু করে দিলেন খেলা নিয়ে। আর তখন খেলা তো আমার বিষয়, খুব সুন্দর উত্তর দিয়েছিলাম সব, যার ফলে আমার নম্বরটাও খুব বেড়ে গিয়েছিল এবং খুব সহজেই আমি একটা সুন্দর চাকরি পেয়ে গেছিলাম অল্প বয়সে। ফলে লেখালেখি করে লাভ হয়, হয় না যে তা নয়, জীবনের শুরুতেই একটা বড় লাভ হয়েছিল। আপনি আপনার যে মূল কাজ, মানে যে কাজের জন্য আপনার বিশেষ অবদান বাংলা সাহিত্য সংস্কৃতি জগতে এবং আপনার পরিচিতি, যে ইতিহাস চর্চা বা আহ, বিভিন্ন কোষ গ্রন্থ যে লিখতেন, সেইটার আগ্রহ কোন সময় থেকে? আমি কিন্তু নানা ধরনের লেখা লিখেছি, প্রবন্ধই বেশি। কিছু গল্প যে লিখিনি তা নয়, সেটাও লিখেছি। শিশু কিশোরদের জন্য লেখা, কিশোর ভারতীতে এক সময় গল্প লিখেছি। ঝালাপালা, ওরা একটা ওই বাংলা গল্পের, শিশু গল্পের 200 বছর একটা সংখ্যা করেছিল। তো দুটি খণ্ডে, তো দ্বিতীয় খণ্ডে ঘটনাচক্রের প্রথম লেখাটা আমারই কিন্তু। তো সেগুলোও যেমন লিখেছি, তবে একটা পর্যায়ে গিয়ে আমার কিন্তু মনে হয়েছে যে যে গোলকিপার, তার যদি ক্ষমতা থাকেও, তার উচিত নয় সেন্টার ফরওয়ার্ড হওয়ার চেষ্টা করা, বরং মন দিয়ে গোল রক্ষার চেষ্টাটা করে যাওয়াই উচিত। আর আমাদের প্রাবন্ধিকদের কাজ কিন্তু বিনোদন নয়,
আমি ঠিক ওই পর্যায়ের অত উচ্চ স্তরের প্রাবন্ধিক বলে নিজেকে দাবি করব না, কিন্তু যারা বরেণ্য প্রাবন্ধিক তারা তো বলতেন যে প্রাবন্ধিকের কাজ হচ্ছে সমাজ গঠন। তো সেটা একটা খুব বড় লক্ষ্য, সেই দিকে তাকিয়ে আমি লেখালেখি করে গেছি। আমার কিন্তু একটা জিনিস মনে হয়েছে যে সমাজে যে একটা কৃত্রিম বিভেদ রয়েছে, পূর্ব ইতিহাসের মধ্যে আমি সেই বিভেদটা পাচ্ছি না। ঔপনিবেশিক আমলে একটা দূরত্ব তৈরি হয়েছিল, আমি একে একটা কৃত্রিম দূরত্ব বলবো। তা আমি চেষ্টা করেছি সেই সব মানুষদের লেখাপড়ার, সেই সব মানুষদের কথা বলার যারা এই দূরত্বটা মুছে দিতে চেয়েছিলেন, এবং যে ধর্মেরই হন না কেন বাঙালির একটা অভিন্ন সংস্কৃতি আছে। এইটাই আমার লেখার মধ্য দিয়ে আমি প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার তো 5টা জীবনী গ্রন্থ আছে, এবং ঐতিহাসিকরা এবং জীবনীকাররাও দাবি করেন যে জীবনীও এক ধরনের ইতিহাসই। একটা মানুষের জীবনের কথা বলছি মানে তার ইতিহাস আমি বর্ণনা করছি। আমার 5টা জীবনী গ্রন্থ আছে, এবং আমি সেই সমস্ত মানুষদের খুব চিন্তা করে আমি বেঁচেছি তাদেরকে। কাজী আব্দুল ওদুদ, জসিম উদ্দিন, রেজাউল করিম, বেগম রোকেয়া, সৈয়দ মুস্তফা সিরাজ, এদের কিন্তু পরিচয় আপনারা দেখবেন যে এই যে আমি অভিন্ন সংস্কৃতির কথা বলছি, এরা কিন্তু তারই ধারক। সেই জন্য তাদের কথাটা আমি জোর দিয়ে বলতে চেষ্টা করেছি, এবং আমি দাবি করব না, কিন্তু আমি অনুভব করেছি যে কোথাও হয়তো আমার লেখালেখি কিছু প্রভাব ফেলতে পেরেছে। আমার লেখার মধ্য দিয়ে মানুষ এদের কথা জানতে পেরেছেন, এবং পূর্ব ধারণা, আমি এইটাই চেয়েছি যে পূর্ব ধারণা, যে ধারণাগুলো ভুল, তা বর্জিত হোক, এবং প্রকৃত যে বাস্তব সত্য সেটাই প্রতিষ্ঠা পায়। সেই ব্যাপারে হয়তো কিছুটা হয়তো আমি সফল এই জীবনীগুলি রচনার ক্ষেত্রে, তা আমি মনে করি। আর তারই পাশাপাশি যেটা আপনি বলতে চাইছেন, ইতিহাস। আচ্ছা, আমি এবারে একটা পাল্টা জিজ্ঞেস করি, আপনি কি আমার কোনো ইতিহাস বই পড়েছেন? হ্যাঁ, আমি আপনার আপনার বহু বই তো পড়েছি, এবং ঘটনাচক্রে আমার হাতের সামনে যে বইটা আমি সবচেয়ে বেশিবার পড়ি, ঘটনাচক্রে আমার হাতের সামনেই আছে। আমি এটাগুলো সব নিয়েই বসেছি। আপনার অধিকাংশ বই আপনার আমার পড়া। যাই হোক, শুধু অবদান আচ্ছা, রাখা নয়, আপনি কি বলবো, বিশিষ্ট অবদান রেখেছেন বলে আমরা বারবার করে চেয়েছিলাম আপনার সঙ্গে আজ কথা বলতে। দর্শক বন্ধুরা আচ্ছা। যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের জন্য বলি, জাহিরুল্লাহর যে বিভিন্ন রকম লেখালেখি, বিভিন্ন গ্রন্থমালা, তার মধ্যে জীবনী গ্রন্থের কথা তিনি বললেন, 5টি গ্রন্থ লিখেছেন। আমি এই 5টি গ্রন্থের নাম আরেকবার বলে দিচ্ছি। কাজী আব্দুল ওদুদ, জসিম উদ্দিন, রেজাউল করিম, রোকেয়া, যদিও বইটির নাম মুসলিম নারী রোকেয়া, এবং তার আগে ও পরে সৈয়দ মুস্তাফা সিরাজ ও বাঙালি সমাজ, এবং খাস মান্টো, কে এই অসভ্য লোক, খাস মান্টো, এইভাবে বইটির নাম। তো এই জীবনী গ্রন্থগুলোর কথা তিনি আনলেন, আমরা পরবর্তীকালে আবারও আসবো। আমি তার আগে একটু জাহিরুল্লাহ, আপনার জীবনের কথা একটু সংক্ষেপে জেনে নিতে চাই। আপনার ছোটবেলা কোথায় কেটেছে, এবং বাড়িতে এই সাহিত্য সংস্কৃতির চর্চা, বিদ্যায়তনিক চর্চার বাইরে লেখাপড়ার বিশেষ কোনো পরিবেশ ছিল কিনা? হ্যাঁ, আসলে একজন লেখক, সাহিত্যিক
তিনি অনুশীলনের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেন, এ বিষয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু তার শৈশবের পরিবেশ এর একটা বড় প্রভাব, সেটা ক্রিয়াশীল, এটা আমি মানি। আমার শৈশবের কথা প্রশ্ন করলে তো, আমি যেখানে জন্মেছি, বড় হয়েছি, সেটা হলো খিদিরপুরের মুসলিম প্রধান পল্লীতে। আমার হুঁশ হওয়ার পর থেকে আমি দেখছি যে আমাদের বাড়িটা একটা খুব পুরনো একতলা বাড়ি, যার কার্নিশে সাপের ফনা, মানে বোঝাই যাচ্ছে আগে কোনো হিন্দু মালিক ছিলেন। বাড়ির সামনে অনেকটা খোলা জায়গা, সামনে পুকুর, তার এক পাশে মাজার ও মসজিদ। আর আমাদের বাড়ির দুপাশে শুধু পাঁচিলের যেটুকু দূরত্ব, একই সীমানা, এক পাশে ঢাকা থেকে আসা একটি হিন্দু পরিবার, অন্য পাশে পূর্ববঙ্গ থেকেই আসা আরেকটি হিন্দু পরিবার। আমাদের এই তিনটে বাড়ির মধ্যে শুধু পাঁচিলের যেটুকু তফাৎ। ছোটবেলা থেকে আমি এই দুই বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। আর আমাদের এই তিন বাড়ির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এক পাশের বাড়ির মাসি আমার মা মাসির সখী, আর এক পাশের কাকু জেঠুরা আমার বাবার বন্ধু। আমার বাবার শরীর খারাপ হলে তাদের ডাক্তার নিয়ে যাবে, আমি ছোট ছেলে কিভাবে নিয়ে যাব, আমার দাদু অন্ধ, তা আমার সেই চিত্ত কাকু, বিষ্ণু কাকু, তারাই তো এসে খোঁজ নিত, নিয়ে যাবে ডাক্তারের কাছে। আমি পড়েছি যে স্কুলে, সেই স্কুলটার নাম মিলনী, হিন্দু মুসলমান মিলে তৈরি করেছিল বলে তার নামটা হচ্ছে মিলনী। আমার ছোটবেলার বন্ধু অজয়, আমি অজয়ের বাড়িতে রোজ চলে যেতাম, কারণ আমার একটা বই বা একটা পত্রিকা একদিনে পড়া হয়ে যেত। রোজ গিয়ে বলতাম, নিচে থেকে চেঁচাতাম, অজয় তেতলায় থাকতো, বলতাম অজয় পড়া হয়ে গেছে। এইভাবে অজয় আমাকে শিশু সাথী, শুকতারা, ওর কাছে সব বাঁধাই করা থাকতো। আর থাকতো ওই রাশিয়া প্রকাশনা, প্রচুর বই। এক এক সময় রাগ করে বলতো, আমি কোথায় পাবো, রোজ তোকে এত বই সাপ্লাই কি করে করবো রে। তা এই দিলীপ আমার খুব মানে কাছের বন্ধু আমার স্কুলে, সেই দিলীপ খুব ভালো আবৃত্তি করতো। আমি পড়াশোনায় ভালো ছিলাম, দিলীপ পড়াশোনায় তত ভালো ছিল না, কিন্তু অসাধারণ আবৃত্তি করত। আমি কিন্তু ছোটবেলায় সিনেমা টিনেমা দেখতে পেতাম না, আমার বাড়ি থেকে কেউ নিয়ে যেত না। দিলীপ মরুতীর্থ হিংলাজ শুধু যে দেখেছে তা নয়, অবধূতের মরুতীর্থ হিংলাজ তার পড়াও হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি, আমার শৈশবের স্মৃতিচারণা। ঠিক এই এপ্রিল মে মাসের এইরকমই গরম, রাস্তার পিচ গলে গেছে, আমি চটি পরে আছি,
পায়ে তাপ লাগছে, পাশে আমার দিলীপ, আমরা হাঁটছি। আমি দিলীপকে বলছি, দিলীপ, হিংলাজের পথে কি ঠিক এইরকমই গরম লেগেছিল রে? কারণ আমার তো হিংলাজ পড়াও হয়নি, দেখাও হয়নি। কল্পনায় তখন আমি কখনো যাচ্ছি হিংলাজ, আর কখনো আমার বন্ধু অজয়ের দেওয়া সেই রুশ বইগুলো পড়ে বৃষ্টির দিন আমার মনে হচ্ছে আমি মস্কোর রাস্তায় হাঁটছি আর বরফ পড়ছে। এইভাবেই কেটেছে আমার শৈশব। তাহলে ছোটবেলা থেকে আপনি খুব পড়ুয়া ছিলেন এবং আপনার বন্ধু সে ব্যাপারে আপনাকে খুব সাহায্য করেছে বইপত্র দিয়ে নানান ভাবে আপনার, হ্যাঁ, এবং আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, হ্যাঁ। যে একটা সম্প্রীতির বাতাবরণে আপনার বেড়ে ওঠা খিদিরপুরে। আমি এক্ষুনি আপনার কথা শুনতে শুনতে ভাবছিলাম যে এই কথাটা, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আমরা দিন দিন এমন একটা আবহের মধ্যে আসছি, সেটাকে আলাদা করে বলতে হচ্ছে। যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল, সেটাকে বলতে হচ্ছে। এই প্রসঙ্গে আমি আপনার প্রবন্ধের বইয়ের প্রসঙ্গে আসি। আপনার প্রবন্ধের বইগুলোর মধ্যে গোটা তিনেক প্রবন্ধের বই আমার জানা, উর্দু ভাষা ও সাহিত্য, কলমের জাদু, এবং আমার সবচেয়ে পছন্দের যেটা বই, প্রিয় বই, বাংলার মুসলমানের 800 বছর। সাধারণভাবে একটা বই একবারের বেশি তো পড়া হয় না, দরকার না হলে, কিন্তু এই বইটা এবং আপনার আরেকটা বই, সেটাও আমি আসবো, যে বইটা বারবার পড়তে হয় আর কি, নানান কারণে পড়তে হয়। তো বাংলার মুসলমানের 800 বছর, এখানে অনেকগুলি প্রবন্ধ আছেন, যারা পড়েছেন তারা জানেন। তো সেখানে আপনি বলেছেন, শুরুতে প্রস্তাবনা অংশে আপনি দেখাচ্ছেন যে যে রেনেসা 19 শতকে যে রেনেসা হয়েছিল মূলত হিন্দুদের কেন্দ্র করে, হিন্দুদের মধ্যে। মুসলিম সমাজে সেই রেনেসা, শিক্ষিত মানুষজন, স্বীকৃতি সংস্কৃতি চর্চার ব্যাপারটা অনেকটা পরে এসেছে, 20 শতকের গোড়ার দিকে। তো আপনি আপনার বইতে এটা নিয়ে চমৎকার আলোচনাও করেছেন, কিন্তু আমি এখানে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই দেরিতে আসার বিশেষ কোনো, যদি একটা দুটো কারণকে আপনি এখানে আলোকিত করেন। যেটা বাঙালির রেনেসা হতে পারতো, যেটা বাঙালির রেনেসা হতে পারতো, সেটা কেন হিন্দুর রেনেসা হয়ে গেল, বা আরো পরে মুসলমানের রেনেসা হলো? এটা খুব দুর্ভাগ্য। এর জন্য বাঙালি, আমি বাঙালিই বলবো, মুসলমান হিন্দু বলে বলবো না, বাঙালি জাতি দায়ী নয়। কারণ এই বাংলাতে যখন লায়লা মাজনু লিখছেন একজন মুসলমান কবি, যিনি মাত্র দ্বিতীয় প্রজন্মের বঙ্গবাসী, তার বাবা এসছিলেন ভারতের বাইরে থেকে, মা এখানকার একজন বাঙালি মহিলা, তিনি যখন লায়লা মাজনু লিখছেন তখন তিনি কিন্তু কোনো মুসলমানি ভাষা, কৃত্রিম মুসলমানি ভাষা, আরবি শব্দ আনার, ফার্সি শব্দ আনার চেষ্টা করছেন না। তিনি বন্দনা অংশে হিন্দু দেবদেবীর নাম করছেন। এটাই ছিল বাংলার মুসলমানদের মানসিকতা। তারা দূরত্ব নিয়ে বাস করেনি, তারা এক হতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঔপনিবেশিকরা আসার পর যখন এই দুই সম্প্রদায়কে দুই চোখে দেখতে শুরু করলো এবং পরস্পরকে লড়িয়ে দিতে চাইলো, তখন স্বাভাবিকভাবেই মনোকষ্টে মুসলমানরা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলো এবং প্রতিবাদে ইংরেজি ও শিক্ষা দীক্ষা থেকে, সাধারণ শিক্ষা দীক্ষা থেকে, বাংলা শিক্ষা থেকেও তারা দূরে চলে গেল। এতে অন্তত 1 শতাব্দী তারা পিছিয়ে গেল। এটাই হচ্ছে সেই বিলম্বের কারণ। পরে উপলব্ধি হয়েছে, আর যখন উপলব্ধি হয়েছে তখন কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে সেটা পুষিয়ে নেবার পুরো চেষ্টাটাই করা হয়েছে। এবং আমি এই সম্প্রতি একটি সভায়, যেখানে
মোহাম্মদ শহীদুল্লাহ স্মরণে আমাকে একটি পুরস্কার দেওয়া হয়। আমি সেখানে বলেছিলাম যে মুসলমানের রেনেসা কেউ কেউ এখনো বলছে। একটি পত্রিকা বিশেষ সংখ্যা বের করেছে বাংলাদেশের রেনেসা কি করে হয়। বুদ্ধির মুক্তি আন্দোলন কি বাংলাদেশে হয়েছিল? বাংলাদেশের রেনেসা কি করে হয়? না এটা বাংলাদেশের রেনেসা, না এটা মুসলিম রেনেসাঁস। আমি বললাম সঠিক অভিধা হচ্ছে বাঙালির দ্বিতীয় রেনেসা। প্রথম রেনেসা হয়েছিল 19 শতকে, আর 20 শতকের প্রথমার্ধে হয়েছে বাঙালির দ্বিতীয় রেনেসা। আমাদের কিন্তু শব্দটা কিন্তু খুব সযত্নে ব্যবহার করতে হবে। যেই মুহূর্তে আমি বলছি মুসলমান রেনেসা, অন্য পক্ষ বাকিরা মনে করবে এটা আমাদের রেনেসা নয়। বাস্তবে কিন্তু এটা কিন্তু সমস্ত বাঙালির রেনেসা। বাঙালির একটা অংশ যদি দুর্বল হয় তাহলে বাঙালি তো পঙ্গু। সুতরাং আমাদের এখন এইভাবে ভাবতে হবে, এবং আমি তো সেইভাবে মানে ক্রমশ আর কি, মানে প্রথম দিকে হয়তো আমিও বলিনি এই কথাগুলো, এখন উপলব্ধি হচ্ছে, আরো জোরের সঙ্গে বলছি এই কথাগুলো, এবং চাইছি এর প্রচার হোক। বাঙালির দ্বিতীয় রেনেসা, মুসলমান রেনেসা নয়, বাঙালির দ্বিতীয় রেনেসা। বাঙালিরই একটা একটা অংশ, মানে যদি আমি এখানে মুসলিম হিসেবে দেগে দিই, আমাদের প্রশ্নটা করতে, আলোচনাটা করতে সুবিধে হবে, আমরা যে আলোচনার যে জায়গাটায় আছি, যে এটা ঠিক যে সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক দেরিতে উচ্চ শিক্ষিত লোকজনের সংখ্যা অনেক দেরিতে হয়েছে। সেক্ষেত্রেও কি আপনি ওই মানে উপনিবেশিকতা, ইংরেজ, বা আমি তাদের দায়ী করবেন? বা আমি যদি আরো সরাসরি প্রশ্নটা করি, যে এটা কলকাতার মতো একটা চমৎকার জায়গা, একটা ইম্পর্টেন্ট প্রায় সাহিত্য সংস্কৃতি লেখাপড়ার পীঠস্থান, সেখানে হিন্দু কলেজ তৈরি হলো যেখানে মুসলিম ছেলেদের পড়বার সুযোগ নেই, তাকে আপনি দায়ী করবেন? মানে দেরিতে, অনেক দেরিতে উচ্চশিক্ষিত সম্প্রদায়ের আমাদের, আমি এই বাংলার প্রেক্ষাপটে বলতে চাইছি। আসলে মুসলমান তরুণদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব আছে, আর একটা হীনম্মন্যতা আছে, যে বৃহত্তর সমাজে আমি গৃহীত হচ্ছি না, হব না। ফলে তারা ক্রমশ দূরে সরে যায়, এবং দূরে সরে গিয়ে কি করে, একটা ছেলে সে যখন লেখালেখি করতে চায়, সে মনে করে আমি এই লেখাটা যদি কোনো মুসলমান সম্পাদকের পত্রিকায় পাঠাই তাহলে এটা নিশ্চিত ছাপা হবে, বা এটা ছাপার সম্ভাবনা প্রবল। কিন্তু আমি যদি কোনো হিন্দু সম্পাদকের কাগজে পাঠাই তাহলে সেখানে এটা প্রত্যাখ্যাত হবে। আমার খালি মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই কথাটা। মানিক বন্দ্যোপাধ্যায়কে যে বন্ধুরা বলেছিল যে এই সম্পাদকরা সব নিজেদের চেনাশোনা ভাই বন্ধুদের লেখাই ছাপে, তখন উনি বলেছিলেন, তখন তো তিনি লিখতেন না, অল্প বয়স, তিনি বলেন সম্পাদকরা কি পাগল যে বেছে বেছে খারাপ লেখা ছাপবে, আর ভালো লেখা পেয়ে ওটা ভাই বন্ধুর লেখা নয় বলে ফেলে দেবে? তো বলে তাহলে তুই দেখা লেখা ছাপিয়ে, ওই অতসীম আমি ছাপা হলো। তাহলে একটা মুসলমান যদি ভালো লেখে, হিন্দু সম্পাদক কি পাগল যে সেটা ছুঁড়ে ফেলে দেবে? তার মানে হচ্ছে তুমি মুসলমান হও আর হিন্দু হও, তোমার লেখাটা যেন মুসলমান হিন্দু না হয়, সেটা যেন প্রকৃতই একটি ভালো লেখা হয়, তাই না? আমার প্রথম লেখা 16 বছর বয়সে গৌর ভট্টাচার্য, তিনি ওই হাওড়া জেলায় থাকতেন, খেলার পত্রিকা করতেন খেলার মাঠ। সেই সময় ময়দানে
গড়ের মাঠ আর খেলার মাঠ, এই দুটো ট্যাবলয়েড কাগজ খুব বিক্রি হতো। তা গৌরবাবু আমার বাবার বন্ধু ছিলেন, আমার বাড়িতে এসে বললেন যে তুই লিখিস, একটা লেখা দে তো। 16 বছর বয়সে আমি যে লেখাটা, আমার খুব আগ্রহ ছিল বুল ফাইটিং। বুল ফাইটিং, মানুষ ষাঁড়ের সঙ্গে লড়াই করছে, এটা আমার কাছে খুব একটা এক্সাইটিং মনে হতো। তো তখন আমি ওই স্পেনের বুল ফাইট নিয়ে একটা লেখা ওনাকে দিলাম, উনি আবার সেটা বড় লেখা বলে কয়েক কিস্তিতে ছাপলেন। তা বলুন তো, এত সৌভাগ্য কোন উঠতি লেখকের হয় যে সম্পাদক বাড়ি থেকে এসে লেখা নিয়ে যায়? তা আমার জীবন তো এইভাবেই শুরু হয়েছে। আপনার কথা আজকে যারা শুনছেন বা পরবর্তীকালে যারা শুনবেন, তাদের যথেষ্ট অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি এখানে আরেকটা কথা বলি, আপনি এক্ষুনি বলছিলেন যে মুসলমান তরুণদের মধ্যে হীনমন্যতায় ভোগে, তাদের মধ্যে একটা আত্ম সচেতনতার অভাব আছে। আচ্ছা, এর মূলে কি উর্দু ভাষী মুসলিমরা যে বাঙালি মুসলিমদের হ্যাটা করে, সেইটার কোনো, সেটা কাজ করে না? মানে তার তার গুরুত্ব কত বা তার ভূমিকা কতখানি? আসলে উর্দু ভাষী মুসলমানরা সারা ভারতেই বঙ্গভাষী মুসলমানদের চেয়ে অনেক এগিয়ে, ঐতিহ্য সম্পন্ন, ধনশালী, প্রাগ্রসর। ফলে তারা বঙ্গভাষী মুসলমানদের, তাদের কৃতিত্ব যেহেতু তুলনায় কম, তাদেরকে একটু ছোট চোখে দেখতেই পারে। আমি এইটাতে বিচলিত হই না। এর পেছনে কারণ আছে, ঐতিহাসিক কারণ আছে। উর্দু ভাষী মুসলমানরা হচ্ছে নগরবাসী, আর বাঙালি মুসলমানরা হচ্ছে গ্রামবাসী। গ্রামের মুসলমানরাই বেশিরভাগ, তারা ধর্মান্তরিত হয়েছিলেন। এবং সেই কথা আপনি যে বই আমার দেখালেন, বাংলায় মুসলমানের 800 বছর, সেখানে আমি বলার চেষ্টা করেছি যে কিভাবে বাংলার অধিকাংশ মানুষ মুসলমান হয়ে গেল। সেটা কেউ প্রচার করেনি, কোন সুফি এসে মন্ত্র দেয়নি কানে। যাদেরকে সুফি বলা হতো তারা আসলে ছিল কৃষি উদ্যোগী, তারা মুসলমান, এবং সেই জন্যই বাদশাহ তাদেরকে নিষ্কর জমি দান করত, দিয়ে বলতো আবাদ করো। এবং আবাদ করতে হলে শ্রমিক চাই। পশ্চিমবঙ্গ তখন নদীর গতিমুখ ঘুরে যাওয়ার কারণে তখন এখানে মশা, রোগ, জঞ্জাল, কৃষি এখানে কমছে। আর পূর্ববঙ্গে কৃষির সম্ভাবনা তখন অত্যন্ত উজ্জ্বল। এখান থেকে অনেক কৃষি শ্রমিক তখন গিয়েছিল, আর ওখানে স্থানীয় যারা ছিল তারা ওই মুসলমান কৃষি উদ্যোগীদের অধীনে চাষ করেছে। এবং প্রজন্ম পরম্পরায় ধীরে ধীরে, এক প্রজন্মে হয়নি, সেটা আমি বলেছি, ধীরে ধীরে 3-4 প্রজন্ম লেগেছে, তারা মুসলমান হয়ে গেছে, কিন্তু নমাজ পড়াটা শেখেনি। এবং কোন ধর্মতান্ত্রিক তাদের ছিল না। তারা হিন্দু জমিদার, তাদের সারা বছর তারা তাকিয়ে থাকতো কবে পুজো আসবে। হিন্দু জমিদারের বাড়িতে ওই 4 দিন গিয়ে এক পাশে একটু বসবো, যদি একটু পাত পেড়ে কিছু খেতে দেয়, বা যদি যাত্রা গান হয় একটু শুনবো, আনন্দ করবো। তাদের কাছে পুজোটাই ছিল আনন্দের। কিন্তু তারপরে স্বভাবতই ওই যে আন্দোলনগুলো হলো, মানে ধর্মের কিছু আন্দোলন হলো, এবং স্বাভাবিকভাবে এটা তখন ভাবা হলো যে মুসলমানরা তো আধা হিন্দু হয়ে রয়েছে, তারা তো ভালো করে নমাজ, গ্রামের মুসলমানরা ভালো করে নমাজ পড়তেই পর্যন্ত শেখেনি। তখন ধীরে ধীরে মোল্লা মৌলভীরা এসে তাদের বোঝাতে লাগলেন, এবং তারা ধীরে ধীরে খাঁটি মুসলমান হয়ে উঠলেন। এবং এর মধ্যে দূরত্বটা আস্তে আস্তে তৈরি হলো। সেটা
ভালো কি মন্দ আমি বলতে পারবো না, কিন্তু আমি সবসময় চাই সবাই কাছে আসুক পরস্পরের এবং সবারই উন্নতি হোক, এটা আমি চাই। জাহিরুল্লাহ, আমি এই এই পর্বে আপনার অন্য একটি লেখার প্রসঙ্গ একটু নিয়ে আসি। আপনি পুবের কলমে একটা ধারাবাহিক রচনা লিখেছিলেন, 52টি পর্বে শেষ হলো, তার বেশ কয়েকটা পর্ব আমি পড়তে পেরেছিলাম। পড়ে পাওয়া, পড়ে পাওয়া 16 আনা। তো সেখানে আপনি একটা জায়গায় বলছেন যে আহ, আদি আধুনিক যুগের শুরু হয়েছিল মুঘল ভারতে। এরকমটা এটা নিয়ে একটা পর্ব আপনি লিখেছিলেন, আমি এটা পড়েছিলাম। তো আপনি এই ব্যাপারটা কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, আর আদি আধুনিক যুগ বলতে আপনি কি বোঝাচ্ছেন? হ্যাঁ, আমি বলছি, আমার এই কথাটা বিতর্ক সৃষ্টি করেছে যারা প্রাতিষ্ঠানিক ইতিহাসবিদ, তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন আমার আমার কিন্তু আমি ধীরে ধীরে উপলব্ধি করেছি যে আমরা ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, প্রবলভাবে ইউরোকেন্দ্রিক জ্ঞানের অনুসারী হয়ে গেছি। আমাদের কাছে ইনলাইটেনমেন্ট, রেনেসাঁস, এগুলো হচ্ছে বড় জিনিস। আমরা আধুনিকতাকে মাপি ইউরোপের মাপকাঠি দিয়ে। রেনেসাঁসের সময় থেকে আমরা ধরছি আধুনিকতা। যে ইউরোপ গ্রিক জ্ঞান বিজ্ঞানকে হারিয়ে, অবহেলায় হারিয়ে বন্য জাতিতে পরিণত হয়েছিল এবং অ্যারিস্টটলের জ্ঞান তাদেরকে গ্রহণ করতে হয়েছে আরবির মধ্য দিয়ে, আরবি থেকে লাতিনে অনুবাদ করে ভাবা যায় প্যারিস বিশ্ববিদ্যালয়ে অ্যারিস্টটল পড়া নিষিদ্ধ ছিল। ইবনে রুশদ কে তারা মনে করছে, তারা নিজেরাই বলছে রেনেসাঁসের অনুঘটক। আমরা এত হীনমন্য প্রাচ্য। আমি তো মনে করি ভারত শুধু হিন্দু মুসলমান বড়ই ছোট হয়ে যাচ্ছে, বড় সংকীর্ণ হয়ে যাচ্ছে এই বৃত্তটা। আমি তো মনে করছি এশিয়া, আফ্রিকা, এইটাকে নিয়ে আমি ভাবি। আমি ভাবি যে যাকে একসময় তৃতীয় বিশ্ব বলা হতো, যাকে বলা হতো অনুন্নত বিশ্ব, যাকে বিশ্বগুরু আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন, বাস্তবিক আমরা একটা সময় বিশ্বগুরু ছিলাম। তো ইউরোপ তো আমাদের কাছ থেকে শিখেছে, আমাদের এই এশিয়ার কাছ থেকে, আরব থেকে, ভারত থেকে। ভুলে যাচ্ছি কি করে? সেই জন্য আমার মনে হয়েছে আধুনিকতা আমি কখনোই মাপবো না ইউরোপের মাপকাঠি। আমি দেখব আমার দেশে আধুনিকতা কখন এসেছে। আমি ইউরোপে কবে আধুনিকতা এসছে আমার জানার কি দরকার? আমি দেখব ভারতে আধুনিকতা কখন এসেছে। সেই জন্য এটা যে আমি প্রথম বলেছি তা নয়। আমি ঘাঁটতে ঘাঁটতে দেখি যে এখন যতগুলো টিউটোরিয়াল আছে, তারা সকলে পড়াচ্ছে ছাত্রদের যে মোগল আমল থেকে আদি আধুনিকতা শুরু হয়েছে। তারপরে আমি সেই মার্কিন অধ্যাপক মারা গেছেন, দক্ষিণ এশিয়ার ইতিহাস পড়াতেন, রিচার্ড ওলসাম, তার একটা প্রবন্ধ আমি পড়লাম। প্রথম দিকেই একেবারে বলেছেন যে আধুনিকতার শুরু মোগল আমল। তারপরে আমি বলছি যে আরে মোগল আমলে কেন হবে? বাংলাতে শুরু হয়ে গেছে আধুনিকতা সুলতানি আমলে, যেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদ নেই। সুলতান তখন হিন্দু শাস্ত্র অনুবাদ করাচ্ছে। হিন্দু কবিরা গিয়ে সুলতানের কাছে গিয়ে তারা বিনা দ্বিধায়
তারা তাদের কাব্য শাস্ত্র তার নির্দেশে লিখছেন, নিবেদন করছেন, সম্পূর্ণ দূরত্ব তারা মুছিয়ে ফেলেছে। আচ্ছা, এই মানসিকতাটা কি কি আধুনিক বলা যায় না? আধুনিক মানসিকতা কি এর চেয়েও বড় কিছু নাকি? মনে হয় যাদেরকে আধুনিক মানসিকতা বলা হয়, যে ইউরোপবাসীদের, তারা তো এখনো বৈষম্যপন্থী। তাহলে মোগল আমলের এই সুলতান, লেট সুলতান পিরিয়ডের বাংলার সুলতানদের আমলের সময়টাকে কেন আমি বলবো না একটা আধুনিক সময়, এবং উদার আধুনিক সময়? এটা আমি বলেছি, এখনো বলবো। আমি ইতিহাসকে পুনর্মূল্যায়ন করতে চাইছি। দেখুন, রাজনীতির দিক থেকে অনেক কথা বলা যায়, যে ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়ানো উচিত, অমুক তমুক। সেটা কখনো বাড়বে না যতক্ষণ না একাডেমিক্যালি আত্মবিশ্বাসটা বাড়ে। আমি জোর করছি ওই জায়গাটা, একাডেমিক্যালি আমাদের আত্মবিশ্বাসটা বাড়ানো দরকার, যতক্ষণ না আমরা এটা ভাববো। আর না হলে সেই তো তাকিয়ে থাকবো ইউরোপীয় পণ্ডিত কি বলেছে। জাহিরুল, আপনি মূলত আধুনিকতার যে জায়গাটা ধরতে চাইছেন সেটা হচ্ছে এই যে ধর্মীয় উদার উদার ঔদার্যের জায়গাটা, ধর্মীয় ঔদার্য এবং সম্প্রীতির জায়গা থেকে আপনি ধরতে চাইছেন আধুনিকতাকে। এবং অবশ্যই সেদিক থেকে বিচার করলে আমার মনে হয় যে, বা না বলাই ভালো, যে ধীরে ধীরে কি আমরা অনাধুনিক হয়ে যাচ্ছি, সেই প্রশ্ন তো থাকবে। এখানে একটা প্রশ্ন আবার আমি করি। আহ, আপনি শুরুতে বলেছিলেন আপনি কিছু গল্প লিখেছেন, পরবর্তী সেখান থেকে আপনি সরে এলেন। তো আমি দুটো প্রশ্ন পরপর, মানে দুটো তথ্য আমি জানতে চাইবো। একটা হচ্ছে আপনার গল্পগুলো নিয়ে একটা সংকলনের কথা ভাবুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই পড়ে পাওয়া, এই যে জার্নাল ধর্মী আপনার এই লেখা, এটি কি গ্রন্থাকারে প্রকাশিত হবে? হ্যাঁ, আমি বলছি, মাঝে মাঝে ভাবি বটে যে কিছু তো গল্প লিখেছিলুম, সেগুলোকে ছোট আকারেও হলেও একত্র করা দরকার। বিশেষ করে সর্বশেষ যে গল্পটি লিখেছিলাম, আমাকে একজন বললেন যে ভারতের স্বাধীনতার 75 বছর উপলক্ষে আমরা একটা সংখ্যা করছি, তাতে এক একজন স্বাধীনতা সংগ্রামী নিয়ে শিশু কিশোরদের জন্য একটা গল্প লিখতে হবে, তা আপনি তাকে নিয়ে লিখবেন। তা উনি আবার আমাকে চয়েসও দিলেন, তার মধ্যে একটা ছিল তিতুমির। তা আমি বললাম যে ঠিক আছে, তিতুমিরকে নিয়েই লিখবো। তা তিতুমিরকে নিয়ে গল্প লেখার সময় আমি বুঝতে পারলাম যে ঐতিহাসিক আখ্যান, সত্যিকার মানে গবেষণালব্ধ গল্প লেখা যে কি কঠিন, এই কয়েক পাতা লিখতে গিয়ে আমি বুঝলাম। কারণ আমি শুরু করেছি, তিতুমির একজন পালোয়ান ছিল। তা আমি দেখেছি কিছুদিন আগেও আমাদের এখানে গড়ের মাঠে ওই কুস্তি হতো, প্রচুর লোক ভিড় করে দেখতো। আমার ধারণা তিতুমির সময়েও ওই রকম হতো, যদি নাও হয়। আমি মানে তিতুমির অবশ্য ওইখানেই কুস্তি লড়েছেন, এটা ঐতিহাসিক সত্য, এবং তিনি সেখানে জিতেছেন। তো আমি এই গড়ের মাঠে কুস্তি হচ্ছে, এবারে সেখানে অনেকেই উপস্থিত, সাহেবরা আছে, বাঙালি জমিদার আছেন, পালকি বাহক আছেন, তিতুমির আছে, আর কুস্তি দেখতে এসছে আশপাশের মানুষেরা। দৃশ্যটা কি হবে? ওই সময় কি ছিল না আর কি ছিল আমাকে জানতে হবে। ওই সময় এখন যেটা রাজভবন, সেই বড়লাটের বাড়িটা,
ওখানে কি দেখা যেত, সেরকম দেখা যেত। লাল দিঘিতে, যেটাকে বিবাদী বাগ বলছে, দিঘির পাশে কি কি গাছ ছিল, জামা কাপড় ছিল, কি ভাষায় কথা বলছে। সেখানে দু তিনটে বাচ্চা ছেলেও এসেছে, বাচ্চা ছেলেদের ফুটবল ম্যাচ হচ্ছে। সেখানে সেন্ট টমাস স্কুল তখন হয়ে গেছে। সেন্ট টমাস স্কুলের ইংরেজ সন্তানেদের নিয়ে ইংরেজ শিক্ষক এসেছে। কতগুলো এখানকার দেশীয় ছেলেরা দাঁড়িয়েছিল, তাদেরকে বলল খেলবি। অমনি আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমাদের পাড়ার পার্কে আমরা খেলতাম, পাশে একটা অ্যাংলো ইন্ডিয়ানদের হোস্টেল ছিল। তো সেই অ্যাংলো ইন্ডিয়ান ছেলেদেরকে তার টিচার নিয়ে এসে আমাকে বলল, তখন ওখানে ইংরেজি ছেলেদের মধ্যে আমিই বলতে পারি। তো আমাকে জিজ্ঞেস করলো ইংরেজিতে যে তোমরা খেলবে আমার ছাত্রদের সঙ্গে। আমি বললাম হ্যাঁ। এবার খেলা শুরু হলো, ও রেফারি, সেই অ্যাংলো ইন্ডিয়ান টিচার। তো আমাদের ওখানে একজন আমাদের দাদা ছিল, দাদা স্থানীয়, তাকে ওই লাল লাল বলতাম তাকে। সেও দাঁড়িয়ে খেলা দেখছে। তারপরে তার মনে হয়েছে যে এই রেফারি প্রচন্ড চুরি করছে এবং জেতাবার চেষ্টা করছে তার ছাত্রদের। সে এসে প্রতিবাদ করছে, সে ইংরেজি জানে না, আর তার মনে হচ্ছে যে এই ইংরেজির মাস্টারটা তাকে গালাগাল দিচ্ছে, সে একটা ঘুষি চালিয়ে দিচ্ছে। সেই ইয়ে অ্যাংলো ইন্ডিয়ান টিচারটার এখনো মনে আছে, ঠোঁট থেকে রক্ত ঝরছে। খেলা শেষ হয়ে গেল। আমি ঠিক ওই দৃশ্যটাকে পোস্ট করে দিচ্ছি। এইভাবে আমি একটা কাল্পনিক এবং বাস্তব পরিবেশ সৃষ্টি করে গল্পটা লিখলাম। ওই গল্পটা আমার খুব প্রিয় গল্প। ওই গল্পটার জন্যই আমার মাঝে মাঝে মনে হয় যে ছোট করে হলেও আমি যেসব গল্পগুলো লিখেছিলাম, আর দু একটা বাচ্চাদের জন্য দু একটা প্রবন্ধ, যেটা ব্যাপারে কেউ কেউ আমাকে বলেছে যে পাঠ্যতে যাওয়া উচিত, ভারত আমার ভারত। আমি ভারতত্বের কথা বলেছি। আমি বলেছি প্রাদেশিকতাই তো সবাই বলে, শুধু রাজ্যের কথা বলে, তুই তো ভারতের কথা বল না। আমি ভারতত্বের কথা বলেছি। ইন্ডিয়াননেস শব্দটা উচ্চারিতই হয় না, শুধু ওই পাসপোর্টের ফর্ম ফিল আপ করার সময় ইন্ডিয়া, পাসপোর্টে শুধু ইন্ডিয়া। আর নাহলে অন্য সময় আমরা ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, তামিলনাড়ু রাজ্যে বিভক্ত হয়ে আছে এখন। তো সেটাই লিখেছিলাম, ভারত আমার ভারত। তো সেটা একজন বললো যে যাওয়া উচিত। আচ্ছা, সে লেখাটা এতই ভালো হয়েছিল যে সেই মেদিনীপুরের একজন বিখ্যাত লিটল ম্যাগাজিন বের করতো, যে ছেলেটি, নামটা ভুলে যাচ্ছি, অসাধারণ। বাচ্চাদের লেখা হওয়া সত্ত্বেও সে তার একজন দাদা স্থানীয়, যাকে আমি শিশু পত্রিকা বের করতে দিয়েছিলাম, তার কাছ থেকে নিয়ে বললো আমি ওটা ছাপ। যাই হোক, এটা তুমি ঠিকই। আর দ্বিতীয়ত তুমি বলেছো যে, আমি বলবো না তুমি বলবো? আপনি বলুন না, ওই এটা কি বলে, হ্যাঁ, পড়ে পাওয়াটা যদি বই হ্যাঁ, পড়ে পাওয়া তো একটা বলা যেতে পারে সংবাদপত্রের কলাম। কিন্তু আমি এই লেখাটা লিখতে গিয়ে অনুভব করেছি যে না ইংরেজিতে না বাংলাতে কলম লেখাকে কখনো সাহিত্য স্তরে তোলার চেষ্টা হয়নি। এটাই খুব আশ্চর্য লাগে আমার। ইংরেজি সংবাদপত্রে প্রচুর কলাম, বিদেশ, এখানে বরং বাংলা সংবাদপত্রে কলামের খুব অভাব। সুনন্দের জান্নাত, আমরা তো ওটাকে একটা সাহিত্যই মনে করি, কিন্তু তারপরে আমরা দেখতে পাই না যে এই ধরনের কলাম লেখার চেষ্টা। আমি কিন্তু এটাকে একটা সাহিত্যের জার হিসাবে নিয়েছিলাম, এবং এই লেখার মধ্য থেকে আমার কিন্তু চেষ্টা ছিল নতুন ভাবনা ঢোকানো।
যখন বই হয়ে বেরোবে পুরোটা পড়লে বোঝা যাবে আমি অনবরত চেষ্টা করে গেছি নতুন ভাবনার প্রকার, আর চেষ্টা করেছি পুরনো ইতিহাস মনে করিয়ে দিতে। বৌদ্ধ কথা গেছি, জৈনর কথা গিয়েছি। একসময় ভারত বৌদ্ধময় ছিল। আজ ভারতে পশ্চিমবঙ্গে বৌদ্ধ বলতে কত হবে? 12 লক্ষ বৌদ্ধ, 14 লক্ষ বৌদ্ধ, তার বেশিরভাগই হচ্ছে ট্রাইবালস। বাঙালি বৌদ্ধ কত হচ্ছে? কি করে বৌদ্ধ উদাও হয়ে গেল? জৈন চলে গেল কি করে? বাংলা তো জৈন বৌদ্ধময়। এইগুলো বোঝার চেষ্টা করেছি আমি, কারণ এগুলো না জানলে আমাদের ইতিহাস জানাটা সম্পূর্ণ হয় না। ইতিহাসকে পাল্টানো যায় না, আন্ডু করা যায় না। যেটা ডু হয়ে গেছে সেটাকে আন্ডু করা যায় না। তার জন্য আমার কোনো আক্ষেপ অনুশোচনাও কিছু নেই, এমনকি আমার কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই। হ্যাঁ, কাউকে আমি অভিযোগও করতে চাই না। আমি কিন্তু শুধু ইতিহাস বর্ণনা করার চেষ্টা করেছি। আমি চেয়েছি মানুষ সচেতন হোক, এটা জানুক যে হ্যাঁ এইরকমও ছিল। বৌদ্ধ এত কম আছে, কিন্তু হ্যাঁ এই দেশটা এদেরও ছিল এক সময়। জৈন এত কম আছে, হ্যাঁ এই দেশটা একদিন এক সময় এদেরও ছিল। এই বোধটা যাতে আসে, এইটা আমি চেষ্টা করছি। আর বই খবরের হবে। কাগজে প্রকাশিত এই যে আপনার সম্পাদকীয় স্তম্ভগুলো, উত্তর সম্পাদকীয় লেখাগুলো বলাই বাহুল্য, আমরা যারা পড়েছি বা যারা পড়েছেন তাদের প্রত্যেককেই নতুন 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 ভাবে ভাবতে শিখিয়েছে। আমি এখানে, আপনি একটু আগে বলেছিলেন আপনার ছোটদের জন্য লেখা একটা লেখার কথা, ভারত আমার ভারতবর্ষের কথা বলছিলেন লেখাটির নাম, যদিও এই মানে ভারতবর্ষ নামে এই মুহূর্তে কোনো দেশ নেই। আমি এখানে একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আপনি একটু আগে বলেছিলেন এই প্রবন্ধের প্রসঙ্গে ভারতত্বের কথা, ইন্ডিয়ানেসের কথা বলছিলেন। তো আপনি ভারতত্ব বা ইন্ডিয়ানেস বলতে ঠিক কি বোঝাতে চাইছেন যদি আমাদের সংক্ষেপে বলেন। আসলে আমি হচ্ছি সেই অল্প সংখ্যকদের একজন যে সীমানা মানে না। আমি কিন্তু বিশ্বকে মানি। সমালোচনা করি বটে ইউরোপের একদা উপনিবেশিকদের, সেটা করি বটে, কিন্তু আমি তাদেরকেও আপন মনে করি। আমি হচ্ছি বিশ্বপন্থী। কিন্তু আমার যে জীবন যাপন, থাকা, সমস্ত কিছু তো ভারতকে নিয়ে। বিশ্বের কতটুকু আমি পাচ্ছি, বা বিশ্ব আমার কাছ থেকে কতটুকু চাইছে, তারা তো আমার কথা জানেও না। আর আমার উপায়ও নেই তাদেরকে কিছু দেবার। সুযোগ পেলে একটু বেড়াতে গেলাম ইউরোপে, বাসে করে এদিক ওদিক তাকাতে তাকাতে। এইটুকু তো বিশ্ব দর্শন নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমার কাছে ভারত দেশ, ভারত আমার হাতের মুঠোর মধ্যে রয়েছে। সেই জন্য আমি, আর তাছাড়া সত্যি বলতে কি, ভারতের মতো দেশ নয়। আমরা তো সব গুলিয়ে ফেলছি। আর নাহলে ভাবুন তো, এই তো 100 বছর পূর্ণ হলো মহেঞ্জোদারো আবিষ্কারের। এই গর্বটা আমরা ভারতীয়রা প্রকাশই করতে পারলাম না। আমরা কি মনে করেছি যে মহেঞ্জোদারো হরপ্পা পাকিস্তানে, অতএব সিন্ধু সভ্যতা পাকিস্তানের? আমি সেই তথ্যও দেওয়ার চেষ্টা করেছি যে সিন্ধু সভ্যতার অধিকাংশ লোকেশন, 50% বেশি বলছি, ভারতে। আমি লোথালে গেছি, আমি দেখে এসেছি। প্রচুর সাইটস আছে, এখনো খনন হচ্ছে। হরিয়ানাতে, রাজস্থানে, গুজরাটে খনন হচ্ছে এখনো। সিন্ধু সভ্যতার বিশাল প্রসাদ ছিল। সেই গর্ব থেকে, সেই কৃতিত্ব থেকে আমাদের পূর্বপুরুষদের আমরা নিজেদেরকে বঞ্চিত করব? আমি সেই ভারতত্বের কথা বলছি। আমাদের ভারত
তো সব নিয়ে আমাদের ভারত। আমাদের ভারত তো মানসিং এর ভারত। আমাদের ভারত কি শুধু আকবরের ভারত? আমাদের ভারত তো মানসিং এরও ভারত, যে বাংলাতে এসে মা দুর্গাকে নিজের দেশে নিয়ে যায়, শেরাওয়ালি দেবী পুজো চালু করে, এখানেও ঘরে ঘরে দুর্গা পুজো শুরু হয়। সেই মানসিং এরও ভারত, আকবরেরও ভারত। কত বড় দেশ আমাদের, কত বিশাল বড় মন আমাদের পূর্বপুরুষদের। এই তো আমার ভারত। ইতিহাসে কেন বারবার ফিরে যেতে চাই, হাত পাতি কেন? এদের যে অর্জন, এরা যা রেখে গেছে আমাদের জন্য, আমরা তো হাত ভরে নিতে পারছি না। এইটা আমার ভারত। আর আমি আজকের ভারত থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। আমি কাউকে নয়, আমি সমালোচনা করি না। আমি মনে করি যারাই কোনো কাজ করার চেষ্টা করছে, ভুল হয়তো করছে, কেউ কেউ হয়তো ইচ্ছে করে ভুল করছে, করতেই পারে, কিন্তু আমি মনে করি কিছু ভালো কাজ করছি। এবং এটা তো ঘটনা যে আমরা তো আগের চেয়ে অনেক ভালো আছি। কতটা ভালো আছি বলবো? সত্তরের বলুন বলুন। দশকে, সত্তরের দশকে আমার বাবা সরকারি চাকরি করছে। আমরা তখন প্রচুর খাদ্যাভাব, প্রফুল্ল সেনের সময় যে নিয়ে খুব আন্দোলন হয়েছিল। আমরা যে চাল পাচ্ছি, ওই পিএল 40 নাকি আমেরিকা থেকে আসতো, পচা চাল। সেই চাল থেকে দুর্গন্ধ বেরোতো, তাও আমাদের ওইটাই খেতে হতো। আমি মাকে বলতাম, মা একটু গোলাপ জল দাও না, গন্ধটা যাতে চলে যায়। একটু বড় হয়েছি, চাকরি করছি, ট্রামে করে বাড়ি ফিরছি, জানলা দিয়ে দেখছি একটা লাইন খিদিরপুর মোড়ে। সঙ্গে সঙ্গে নেমে পড়েছি, নেমে জিজ্ঞেস করেছি, ভাই এখানে কিসের লাইন? কেউ বলে ডালডাল লাইন, ওটাই। কেউ বলে বেবি ফুডের লাইন, তখন আমার ছোট মেয়ে হয়েছে। আমি বলি, যা আছে ভাই তাই নিতে হবে, কিছুই পাওয়া যাচ্ছে না তখন। কতদিন আগের কথা, হ্যাঁ, 50 বছর আগের কথা। সেই অবস্থা থেকে তো আমরা উত্তীর্ণ হয়েছি প্রাচুর্যে। আজকে আমাদের কত রকমের গাড়ির মডেল হয়েছে, আমি তাকাই, গর্ব হয় আমার। অন্য কেউ যদি চড়ে এই ধরনের গাড়ি, আমার গর্ব হয়, আমার দেশবাসী চড়ছে। আমি সেই ভারতের কথাও বলবো, যে ভারত উন্নয়নশীল এবং উন্নত হতে চাইছে। আমার বিশ্বাস উন্নত হবে। আপনি সামগ্রিক ভারতবর্ষের কথা বলছেন, ভারতের কথা বলছেন, এবং বারবার আপনি শিকড়ের সন্ধান করছেন, ইতিহাসের দ্বারস্থ হচ্ছেন। তো এবং আপনি একটু আগে বলেছিলেন যে আপনি ইতিহাসের নতুন ব্যাখ্যা করতে চান, নতুন নবনির্মাণ করতে চান। তো সেই আমরা যখন দেখি আজকে উম, ছাত্র পাঠ্য, স্কুল পাঠ্য, ইতিহাস বইয়ের সিলেবাস থেকে নানান অংশকে বাদ দিয়ে দেওয়া হয়, মোগল ইতিহাসকে বাদ দেওয়ার প্রস্তাব ওঠে, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি খুব ভয় পাই না, মানে ভয় পাওয়া একজন ইতিহাস চর্চাকারী হিসাবে আমি বলছি, আমি খুব ভয় পাই না। আমি একটা জিনিস মনে করি, নিষিদ্ধ বস্তুর আকর্ষণ একটু বেশি হয়। বলা যায় না, পাঠ্যপুস্তকে ওটা না থাকার জন্যই ছাত্ররা খুঁজে খুঁজে পড়বে ওই ইতিহাস। বাদ তো দেওয়া যাবে না। কোথা থেকে বাদ দেবে? হিন্দি সিনেমার বিশাল সংগ্রহের মধ্যে মুঘলে আজম, হ্যাঁ, বাবর, হুমায়ুন, ইউটিউবে দেখবে না?
এদিক ওদিক পড়বে না, মানুষের মুখে শুনবে না, যতই বাদ দেওয়া হোক। তারা কি এই ধারণা নিয়ে বড় হবে যে আমাদের এই ভারত শুরু হয়েছিল একটা বিশেষ সময়ে, আর তার মাঝখানটা হচ্ছে একটা বিরাট সময়ের ফাঁক। ওই যেটা বলে ওই জ্যোতির্বিদ্যাতে যেটাকে বলে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের মধ্য থেকে এই 800 বছর গলে বেরিয়ে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না। মানে ওই 700 বছর আগে আগে 700 খ্রিস্টাব্দের আগে বিশাল ইতিহাস অবশ্যই আছে। একেবারে শুরু করছি আমরা, ইতিহাস তো শুরু হচ্ছে সিন্ধু সভ্যতা থেকে। তারপরে একটা সময় এসে ওই ব্ল্যাক হোল এসে গিলে খাচ্ছে মাঝখানের 800-900 বছর। তারপর আবার নতুন করে ইতিহাস শুরু হচ্ছে। এত অবোধ তো নয় আমাদের ছাত্ররা, তাহলে তো খুঁজে কিছু করি, আরো আকর্ষণ নিয়ে জানতে চাই। আমি ভয় পাই না। আর একটা কথা, আমি বিশ্বাস হারাই না, আমি বিশ্বাস, আমি মনে করি যে জ্ঞানী উদার মানুষ চিরকালই থাকবে, যারা বিভেদ মানবে না, যারা সবসময় সত্যকে খুঁজে বেড়াবে, যারা সত্যের কোনো রং দেখবে না। এইরকম মানুষের সংখ্যা চিরকালই ছিল, এখনো আছে, আগামী দিন কে বলতে পারে আরো বেশি সংখ্যায় থাকবে। আমি কিন্তু বড় আশাবাদী এসব ব্যাপারে। আমি কিন্তু এই ছোটখাটো যে সমস্ত এগুলো দুর্ঘটনাই বলবো, দুর্ঘটনাতে আমি বিচলিত হই না। ঐতিহাসিক প্রসঙ্গ যখন দলীয় রাজনীতির মানে প্রোপাগান্ডা হয়ে যায়, ঐতিহাসিক অনুষঙ্গ যখন রাজনীতির বিষয় হয়ে যায়, সেটাকেও নিশ্চয়ই আপনি দুর্ঘটনা হিসেবেই দেখতে চান। হওয়া তো উচিত নয়, কেউ তো বলবে না যে হওয়া উচিত। মানে কিসে, মানে শিক্ষা জগতের মধ্যে রাজনীতির প্রবেশ ঘটুক, যে কোনো ধরনের রাজনীতি আমি বলছি। একসময় বাম রাজনীতিও প্রবলভাবে প্রভাবিত করেছিল ছাত্ররা কি পড়বে কি পড়বে না, কিভাবে পড়বে। আমি এখনো মনে করি যে যারা লেফট হিস্টোরিয়ানসরা আছে তারা ডেফিনেটলি তারা অত্যন্ত সেকুলার, ধর্মনিরপেক্ষ, রমিলা থাপারের মতো মানুষ। কিন্তু তবু আমার মনে হয় যেন একটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকার কারণে এইসব মানুষদের কি একটা সীমাবদ্ধতা থাকে। এইটুকু বলা যাবে, এটা বাবা বলা যাবে না, আমার ক্ষতি হবে ওই বিশ্বাসের জায়গাটাতে। আমি এত বড় বড় মানুষ যারা আছেন, আমি বলবো না যে তারা করছেন, আমি সত্যি ভুলও পেয়েছি অনেক। আমি ভুল কখনো না, মানে কেন ভুল আমি খুঁজবো কেন, আমি তো ঠিকটাই খুঁজি। সুলতান মাহমুদ নিয়ে রমিলার বইয়ে আমার মাঝে মাঝে কিছু জায়গায় আমার মনে প্রশ্ন জেগেছে। রমিলা থাপার সুলতানকে খুব ভালোভাবে দেখাতে চেয়েছেন, সুলতান মাহমুদকে। তার কারণ খুব বেশি অপপ্রচার আছে, প্রচার এবং অপপ্রচার আছে সুলতান মাহমুদ সম্পর্কে। আমি নিজেও তো সুলতান মাহমুদ সম্পর্কে লিখেছি। সুলতান মাহমুদ সম্পর্কে বাংলায় মুসলমানের ইতিহাসে আমি লিখেছি, কিন্তু আমি অন্য দৃষ্টিতে লিখেছি। আমি এই কথাটা বারবার বলার চেষ্টা করছি যে মুসলমান রাজাদের যে নিজেদের ঐতিহাসিক যারা ছিল তারাও মিথ্যাবাদী। তারা কি মিথ্যা কথা বলতো? তারা বলতো আমাদের বাদশাহ কাফেরদের কে যে শাস্তি দেওয়া উচিত সেটা ঠিক দিচ্ছে, এবং সেটা তারা লিখতো ফার্সিতে,
যাতে সেটা গিয়ে খলিফার কাছে পৌঁছায়, আর খলিফা বলে যে হ্যাঁ, এ এক সচ্চা মুসলমান শাসক। ভুলে ভরা। কি ভুলে ভরা? এই শাসকরা যারা প্রথমবার এসেই বলে দিয়েছিল শাসকের কাজ শাসন করা, শাসকের কাজ ধর্ম দেখা নয়। কিন্তু এই ঐতিহাসিকরা আর এই মোল্লারা শাসকদের উপর চাপ দিত যে তুমি এই কাজটা করবে না, এই কাজটা করো, আর ঐতিহাসিকরা ভুল ভাল লিখত। আওরঙ্গজেবও এর শিকার। অড্রে ট্রাস্কি এই কথাটা লিখেছেন যে ঔরঙ্গজেবকে যতখানি গুমরা বলে দেখানো হয়েছে, সে তো ওই মোল্লা ঐতিহাসিক, অবশ্য উনি নিজের নিয়োগ করা ঐতিহাসিক ছিলেন। এই মানুষটাকে আশ্চর্য, প্রচারক হিসাবে ঐতিহাসিক উনি নিয়োগ করেননি, বাকিরা তো করেছে। হ্যাঁ, আমরা জাহিরুল্লাহ এবার আপনার অন্য একটি দুইটা বইয়ের প্রসঙ্গে আসি। আপনার মনে হয় সবচেয়ে বিখ্যাত যে বই, যে কোনো কারণে হোক বিখ্যাত, এবং সাহিত্য সংস্কৃতি জগতের খবরের কাগজ প্রকাশনা সকলের টেবিলে অবধারিত হিসেবে যে বইটি থাকে, বাংলা সাহিত্যের ইয়ারবুক। এটি যে আমাদের সকলের কি উপকার করেছে, এখান থেকে আমি জানতে চাইছি যে হঠাৎ করে এরকম একটা বই করবার ভাবনা আপনার কোন প্ররোচনা থেকে আপনি এরকম একটা কাজ করবার কথা ভাবলেন, যেটা পরবর্তীকালে আমাদের সকলেরই অবশ্য পাঠ্য হ্যান্ডবুক হয়ে আছে? আসলে আমি তো লিটল ম্যাগাজিনের লেখক চিরকালই, এখনো। তো লিটল ম্যাগাজিনের একটা বিশাল জগৎ, ফলে লিটল ম্যাগাজিনে লিখতে লিখতে অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে, বহু পত্রিকার সঙ্গে সম্পর্কে আসছি তাদের সঙ্গে। আর প্রবন্ধ যারা লেখে তাদেরকে তথ্য রাখতেই হয়, শুধু যে নাম ঠিকানা তা তো নয়, সব রকম তথ্য তাদের রাখতে হয়। আর এটাও একটা তথ্য। তো আমার ওই অভ্যাস হয়ে গিয়েছিল, তখন তো কম্পিউটার ছিল না, হাতে লিখতাম, নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো লিখতাম। এই করতে করতে আমার মনে হলো যে আমার একটা মোটামুটি সঞ্চয় হয়ে গেছে তথ্যের, যেটা আমার শেয়ার করা উচিত বাকিদের সঙ্গে। আর সেই সঙ্গে আমি এটাও মনে করেছিলাম যে এর আগেও তো ছিল এরকম ডাইরেক্টিভ, তো ছিল কলকাতার অহংকার, অভিজিৎ বাবু বের করতেন, কলকাতার অহংকার ছিল তো, ওগুলো থেকেও আমি সাহায্য পেয়েছি। কিন্তু আমার মনে হলো যে শুধু নাম ঠিকানা নয়, আমি চাইছি যে ইয়ারবুক নাম এই জন্য দিয়েছি যে সারা বছরে সাহিত্যে যা ঘটছে তা ক্যাপসুল আকারে একটা জায়গায়। এই আইডিয়াটা আমার এসেছিল, আর অনেকে এখন ভুলে গেছে। টাইম ক্যাপসুল বলে ভারতের ইতিহাস এবং অন্যান্য অনেক তথ্য আমাদের ভারত সরকার একটা মেটাল বক্সের মধ্যে ঢুকিয়ে মাটির তলায় পুঁতে দিয়েছিল, এই মনে করে যে যদি সবকিছু নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কোনো এক সময় এগুলো বেরিয়ে পড়লে ইতিহাস জানা যাবে। টাইম ক্যাপসুল। তো সেই থেকে আমার ধারণা হয়েছিল যে আমি এমন একটা বই করব যেটা হবে টাইম ক্যাপসুল। সারা বছরের যা ঘটছে, কি কি বই বেরিয়েছে, কি কি অনুষ্ঠান হয়েছে, কারা পুরস্কার পেয়েছে, এই দিয়ে শুরু হলো 1999। ইয়ারবুক 1999 বেরোলো জানুয়ারি মাসে, সেটাই আমার প্রথম প্রকাশনা ইয়ারবুক। তারপর ক্রমশ তার পরিধি বেড়েছে, শুধু যে নাম বেড়েছে বলে নয়, বিষয় বেড়েছে। একটা সময় এসে আমার জেদ চাপলো যে আমি যখন সাহিত্যের তথ্য দেবো বাংলা সাহিত্যে, অন্তত এই গ্রহের বাইরে তো আর কোথাও বাঙালি আছে বলে আমার জানা নেই, জানা থাকলেও কিছু করার নেই, কিন্তু এই গ্রহের যেখানেই বাঙালি আছে
তারা যাই করছে সারা বছর ধরে তাদের কর্মকাণ্ডের একটা বিবরণ যেন আমার এই বইয়ের মধ্যে থাকে। এইটার জন্য আমাকে আলাদাভাবে কেউ তারিফ দেয় জানাইনি, বাংলাদেশও বলেনি। কারণ আমি বাংলাদেশে রোজ আমি অনলাইনে বাংলাদেশের পত্র পত্রিকা সে খড়ের মধ্যে ছুঁচ খোঁজার মতো করে সাহিত্যের খবর খুঁজতাম। তারপরে হচ্ছে প্যারিসে, ওয়াশিংটনে, লন্ডনে কোথায় কি কি অনুষ্ঠান হচ্ছে, কোথায় রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেগুলো খুঁজে বের করা যে কি কঠিন কাজ। তো করলাম, তো একটা বছর তো বের করলাম ওইভাবে। একসময় কোটেশন চেপেছি, ভালো ভালো কোটেশন, সবকটা একসঙ্গে পড়লে ওই টাইম ক্যাপসুলই হয়ে যাবে একটা সময়ের বাংলা সাহিত্য। এইটা ঠিকই, চেয়েছি। আমরাও আসলে ভাষা ও ভবিষ্যৎ এই টাইম ক্যাপসুলের কাজটাই করছে। হ্যাঁ, বাংলা ভাষা রেকর্ড। ও সাহিত্য নিয়ে যা যা হচ্ছে তারও একটা ডিজিটালি সংরক্ষণের কাজ করছি এখানে। জাহিরুল্লাহ, আপনি পরবর্তীকালে আমি দেখছিলাম যে এখন যে বইগুলো বেরোচ্ছে সাহিত্যের ইয়ারবুক, নামটা বদলে ঠিকানা পঞ্জি করলেন। এটা কি এই বদলটা কেন? এখানেও তো অন্যান্য তথ্য থাকছে আপনার। 2017-এর পর আমি বলে দিয়েছিলাম, ঘোষণা করে দিয়েছিলাম যে এটাই আমার শেষ সাহিত্য ইতিহাস। এইবারে আমি তো সেই মানুষ নই যে, এটা তো আমার একটা সম্পত্তি, 15 বছর ধরে বার করা মানে একটা গুডউইল তৈরি হয়েছে আমার। ব্যবসার যেমন গুডউইল তৈরি হয়, আমি তো এটা বিক্রিও করতে পারতাম, কিন্তু আমি তো তা করবো না। আমি সেটাকে ছেড়ে দিলাম, হাওয়ায় ভাসিয়ে দিলাম। এবার কেউ বলে যদি যে আমি বের করব, আমার তো খুশি হওয়ারই কথা। কেউ বলতে আমার যে প্রকাশক সেই বললো আমি ছাপবো। আমি বললাম ছাপো, কিন্তু আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, কারণ আমি সচেতন ভাবে এর থেকে নিজেকে বিযুক্ত করেছি। কারণ আমার সম্পূর্ণ সময় আমি এখন নিজের ওই সাহিত্য চর্চা, ইতিহাস চর্চা, এই সবে আমি নিজেকে নিযুক্ত রাখি। এইখানে আমি বিশ্বনাথ ভট্টাচার্য তিনি এটার হ্যাঁ, এখন, এবং খুব খুব যত্নের সঙ্গে তিনি কাজটা করছেন। তিনি 17-র পর থেকে করছেন। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম, আপনার 14 পর্যন্ত বইয়ের নাম আছে সাহিত্যের ইয়ারবুক, 15 সাল থেকে নামটা বদলে আপনি সাহিত্যের ইয়ারবুক ঠিকানা পঞ্জি করলেন। এরকম বদলটা কেন? শেষ 3 বছরে তখন আমি আর পারছিলাম না, কারণ ওই নানা ধরনের সাহিত্যের তথ্য, বইয়ের নাম, ঘটনাপঞ্জি, এর জন্য যে সময়টা দিতে হতো আমি বেশ বুঝতে পারছিলাম আমার বয়স বাড়ছে, সময় কমে যাচ্ছে। আমি যদি এরই মধ্যে লিপ্ত থাকি তাহলে কিন্তু আমি যে কাজগুলো করতে চাইছি তা আমি আর করতে পারবো না। সেই জন্য আমাকে তখন স্যাক্রিফাইস করতে হলো, এবং আমি তখন 3 বছর শুধু ওই ঠিকানা অংশটুকুই রাখলাম। তারপরে দেখলাম যে এত ভুল ঠিকানা আর ভুল নাম্বারের মধ্যে রয়েছে, ভুলের পাহাড় বলবো না, ঢিবি হয়ে যাচ্ছে। তখন আমার মনে হলো যে এটা কিন্তু উচিত কাজ হচ্ছে না, সেই জন্যই আমি ত্যাগ করলাম সাহিত্য। যাক, আপনি শুরু করেছিলেন বলে এখন বিশ্বনাথ দা ওটাকে আপডেট করে যাচ্ছেন, এবং এটা বাংলা সাহিত্য সংস্কৃতির সঙ্গে যারা বিন্দুমাত্র যাদের পরিচয় আছে তারা এই বইটির কথা জানেন, এবং এই বইটির সাহায্য না হলে তাদের একদিনও চলে না। এবার আমি আরেকটি কোষ গ্রন্থ নিয়ে একটু কথা বলবো। আমরা আমাদের আলোচনায় বারবার করে এসেছিল যে আপনার এই যে মুসলমান কোষ বলে যে বইটি তার আমরা আগে দেখেছি। হ্যাঁ, প্লিজ বলুন। ইয়ারবুক ইয়ারবুক এর সঙ্গে ইয়ারবুক বার্তার কথাটাও একটু বলতে হবে। ইয়ারবুক বলুন। বার্তা আমি ভেবেছিলাম যে ইয়ারবুক বার্তা আর বাঙালির বই পড়াটা একসঙ্গে আচ্ছা, আলোচনা করব। শেষে তো ঠিক আছে, তাহলে হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ, এই দুটো একসঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বরং এখানে সাহিত্য হ্যাঁ, সঙ্গীটা নিয়ে, যেটা আসলে আপনার সাহিত্যের ইয়ারবুকের আরো আগে সাহিত্য সঙ্গী বলে যেটা আপনি একটি বার করেছিলেন, বলতে পারতাম। যাই হোক, আমরা যেটা বলছিলাম মুসলমান কোষ।
আমি নিজে কাজের ক্ষেত্রে দেখেছি, কাজকর্মের ক্ষেত্রে আমি নিজেও তাই, ব্যতিক্রম নয়। মানে একজন মুসলিমকে জিজ্ঞেস করলে সে সরস্বতী পুজোর সঙ্গে দুর্গাপুজোর তফাৎ বলতে পারবে, কিন্তু একজন হিন্দুকে কিন্তু ঈদুজ্জোহার সঙ্গে ঈদ উল ফেরতের তফাৎ জিজ্ঞেস করলে বলতে পারবে না। এটা নানান কারণ আছে এবং সেই কারণ আজকে আপনার আলোচনায় এসেওছে এবং আপনার লেখালেখিতে বারবার উঠে এসেছে তার সঙ্গে। তো এইখানে আমি দর্শক বন্ধুদের বলবো, মুসলমান কোষ এই বইটি আমার হাতের কাছে আছে। এইটা বোধহয় মানে সামগ্রিকভাবে মুসলিম যাপন, মুসলিম বিভিন্ন শব্দ, বা এটাও একটা কোষ গ্রন্থ প্রায় ডিকশনারির মতো। এখানে বিভিন্ন অনুষঙ্গ ইত্যাদি ইত্যাদি এসেছে, মুসলিম বহু উর্দু আরবি শব্দ থেকে শুরু করে বিভিন্ন চরিত্র, সমস্ত দিক থেকে একটা খুব সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। আমি সব কাজগুলো নিয়ে আজকে এখানে কথা বলতে পারবো না, ইতিহাসের আর দুটো বইয়ের কথা একটু বলা দরকার। এটাও হয়তো আপনার প্রবন্ধের গ্রন্থের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বাঙালি যে বাংলার মুসলমানের 800 বছরের সঙ্গে বাংলায় মুসলিম ও মুসলমানের ইতিহাস আদি যুগ, এটি 15 সালে প্রকাশিত হলো এবং গত 2 বছর আগে প্রকাশিত হয়েছে ইতিহাসের খলনায়ক নিরো থেকে তৈরি। আপনার অনুবাদের বিষয়গুলো এসেছে, এত আলোচনার সুযোগ নেই। এবার আমি আসবো, আপনি বছর দুয়ে হলে একটি পত্রিকা বার করেছেন, বাঙালির বই পড়া। এটা মূলত বুক রিভিউ কেন্দ্রিক পত্রিকা। এটা ঠিকই যে স্বীকার করে নিতে হবে যে আমাদের বাংলায় আহ, বইয়ের আলোচনা পত্রপত্রিকায় কম হয় এবং বইয়ের আলোচনা হচ্ছে এরকম পত্রিকার সংখ্যা বেশ কম। মানে বেশ কম মানে কি, মানে হাতে গোনা শব্দটাও বলা যাবে না এরকম। তো এই এরকম একটা পত্রিকা বার করার কথা কেন ভাবলেন? সাধারণভাবে আমরা উল্টোটা হয়, আমরা পত্রিকা বার করলে কবিতার, গল্প, প্রবন্ধের পত্রিকা বার করি। আপনি বাঙালির বই পড়া এরকম একটা বই পত্রিকা বার করবার ভাবনা কেন এলো এবং উদ্দেশ্য কি? আসলে আমি অতটা সাহিত্যিক জানি না, কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সাংবাদিক হবার, সম্পাদক হবার। চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, বাবাকে লেখো বিএ পাশ করার পর তুমি কোন পেশায় যেতে চাও। আমি বলছি আমি সম্পাদক, সাংবাদিক হব। তাহলে আমার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়া, সংবাদপত্র, পত্র পত্রিকা, এ আমার বড্ড প্রিয় বিষয়। এখন পেশাগত ক্ষেত্রে আমি হয়তো সেই জীবনে প্রবেশ করতে পারিনি, কিন্তু মনে মনে আমার নির্মাণটা কিন্তু সাংবাদিক সম্পাদকের, সেটা হচ্ছিল। আর সম্পাদক মানে আমি মনে করি সম্পাদক হচ্ছে যে একজন বিন্যাস করছে, সাজাচ্ছে, একটা ফুলের তোড়া বানাচ্ছে, নানা ধরনের ফুল। এইরকম আমার মনে হয় যে এইটা আমার খুব ভালো লাগে। আর কেউ যখন কিছু করতে চায় তার মানে হচ্ছে সে অতৃপ্ত, যা হচ্ছে তাতে সে সন্তুষ্ট নয়, সে তার বাইরে অন্য কিছু করতে চাইছে, যদি সে নিষ্ঠাবান হয়। আর না হলে তো সেই আমিও একটা পত্রিকা করব, সেই এটা তো আমার ছিল না। আমার ছিল যে আমি একটা স্বপ্নের পত্রিকা আমার নিজের মতো করব, যেমনটা হয় না, যেমনটা হয়নি, এইরকম কিছু দুরূহ পণ কিন্তু আমার বরাবরই ছিল। আর লিটল ম্যাগাজিন করার সূত্রে সম্পাদনার নামে হোক বেনামে, সম্পাদনার তো আমার বিশাল অভিজ্ঞতা। অর্ধেন্দুদা আবর্ত পত্রিকা করতেন, তো আমার হাতেই তো ছেড়ে রেখে। তারপরে বঙ্গবসুন্ধরা,
আমার নাম থাকতো না, অন্য একজনের সম্পাদকের নাম থাকতো, অত্যন্ত। তারপরে তৃতীয় সহস্রাব্দ, আমার নাম থাকতো না, একজন অধ্যাপকের নাম থাকতো। সেটা তো বই আলোচনার কাগজ ছিল তৃতীয় সহস্রাব্দ, তখন সবে 2000 সাল এসেছে, তাই নামটা তৃতীয় সহস্রাব্দ। তারপরে আমি ভাবলাম, তখন তো আমার চাকরি ছেড়ে দিয়েছি, স্বেচ্ছা অবসর নিয়েছি, তখন ভাবলাম এবারে আমি সম্পাদক স্বনামে হতে পারি। তো সেই আমার শুরু হলো ইয়ারবুক বার্তা ছাপা। ইয়ারবুক বার্তা, তার কোনো অর্থমূল্য ছিল না। আমার মনে আছে মলয় রায়চৌধুরীর একটা কথা, যে আমি চাই আমার লেখা হোক আলো বাতাসে। তার জন্য কাউকে কোনো দাম দিতে হবে না, সবাই পড়ুক। আমারও তাই মনে হয়েছিল যে আমি কেন দাম চাইব, মানুষ পড়বে, আনন্দ পাবে এবং পার্টিসিপেট, অংশগ্রহণ করবে। ইয়ারবুক বার্তা এমন একটি পত্রিকা ছিল যেখানে সবাই অংশগ্রহণ করত, চিঠি লিখ, ভাবা যায় না। চিঠি লেখা যখন কমে গেছে, তখনও প্রচুর চিঠি আসছে আমার, কি অসামান্য সব চিঠি। সেই চিঠির কিছু কিছু যখন আমি উদ্ধৃতি তুলে দিচ্ছি সাহিত্যের ইয়ারবুকের ব্লার্ব হিসেবে ব্যাক কভারে, একজন কবি আমাকে বলছে যে লিখিয়েছে ওকে দিয়ে, জীবনে এই কাজটা করিনি, দুটো কাজ করিনি। একটা হচ্ছে কাউকে কাছে কোনো উমেদারি করিনি, কোনো ব্যাপারে, লেখার ব্যাপারে তো নয়, কোনো উমেদারি করিনি। আর কি লিখতে হবে, আমাকে ভালো বলো, এ আমি কোনোদিন। কিন্তু সেই সংযোগটা আমার তৈরি হয়ে গিয়েছিল পাঠকদের সঙ্গে, এত ভালোবাসতেন তারা আমাকে। এই যে কত বড় সম্পদ আর কত বড় প্রাপ্তি এই ভালোবাসা, এই ইয়ারবুক করে আর ইয়ারবুক বার্তা। এটা একেবারে বলা যায়, মানে আমার ঝুলিটি বস্তা বস্তা ভর্তি হয়ে গেছে আমার এই মানুষের বাঙালির বাঙালির বই পড়া পরবর্তী মানে আসন্ন সংখ্যার কোনো পরিকল্পনা, কোনো বিশেষ বিষয়? বাঙালির বই পড়া বলতে পারেন, আমি ভেবেছিলাম যে এটা আমার শেষ লড়াই। নেপোলিয়ানের মতো হারতে হারতে আমার মনে হয়েছিল যে আমি শেষ লড়াই দিচ্ছি বাঙালির বই পড়াতে। আমি ভেবেছিলাম যে এই পত্রিকা হবে শ্রেষ্ঠ লেখার সংকলন, শুধু বইয়ের আলোচনা নয়। এইবারের পত্রিকার কথাই ভাবা যাক, যেভাবে এটাকে সাজানো হয়েছে, আমি মনে করি আমার পত্রিকার প্রচার আমি করছি না, কারণ তার থেকে তো আমি এক কানা করিও পাবো না। কিন্তু আমি মনে করি প্রত্যেক বাঙালি তরুণের পড়া উচিত, কারণ এর শুরু হচ্ছে আমরা এলাম কোথা থেকে। আমরা এলাম কোথা থেকে? আফ্রিকার, মধ্য আফ্রিকার 500 মানুষ বেরিয়ে পড়েছিল 65,000 বছর আগে বিশ্ব ভ্রমণে, তাদেরই একটা অংশ এসে পৌঁছেছিল ভারতে। মানবতা যে একই উৎস, এই পাঠ ওই ধরনের বই থেকে, লেখা থেকে আমরা পাচ্ছি। তারপর থেকে ক্রমশ একেবারে সময়ের রেখা ধরে গিয়েছে লেখাগুলো। কিন্তু আমি কি করব? আমি তো বই বেচতে পারবো না, আমি বইয়ের প্রচার করতে পারবো না, আমি কাউকে গিয়ে বলতে পারবো না তোমার পত্রিকা আলোচনা করে দাও আমার বই। আমি একটা বই বেরোলে, পত্রিকা করলে, আমি মনে করি ছোটবেলায় ওই আমাদের ঘরে জল ঢুকে যেত বর্ষার সময়,
নৌকা বানাতাম আর ভাসিয়ে দিতাম। এক একটা বই, এক একটা পত্রিকা আমি মনে করি ওই নৌকা ভাসিয়ে দিলাম, আর দেখতে পেতাম নৌকা কিছুদিন দিয়ে ডুবে যেত। এগুলো ডুবে যাচ্ছে, আক্ষেপ হয়, দুঃখ হয়, কিন্তু ওই মনে হয় কোনো এক প্রত্নতাত্ত্বিক কোনোদিন হয়তো এইগুলোকে খুঁড়ে বার করবে। এটা আমার শেষ লড়াই ছিল। আর এবং সমস্ত দিক থেকে আমরা যারা দেখেছি, এবং আমার খুব সৌভাগ্য, আমি এই সংখ্যাতে লিখতেও পেরেছি। হ্যাঁ, আমার অত্যন্ত খুব সৌভাগ্য। মূল্যবান লেখা, প্রয়োজনীয় তো একটি লেখা লিখেছেন তো এই পত্রিকায়। সমস্ত দিক থেকে একটা ভিন্ন স্বাদের, একদম স্বতন্ত্র স্বতন্ত্র একটি পত্রিকা বাঙালির বই পড়া। যাই হোক, আমরা একদম শেষ প্রশ্নে চলে আসবো। বৌদির কথা একটু জানতে চাইবো। মনিরা বেগম, তিনিও হ্যাঁ, বিশিষ্ট লেখিকা, তার বহু গ্রন্থ আছে, খুব জনপ্রিয় লেখিকা বটে, রান্নার বই নিয়ে চমৎকার সব কাজ করেছেন। তো তার সঙ্গে আপনার পরিচয়, এবং দুজন লেখক একসঙ্গে বাড়িতে আপনাদের কতটা সুবিধে এবং অসুবিধে? আসলে আমার দিদিমা বলতেন, ইংরেজিতে বলে ম্যারেজ ইজ মেড ইন হেভেন। আমার দিদিমাও সেই রকমই বলতেন যে বিবাহ সম্পর্ক ঈশ্বরের তৈরি। জানি, তবে আমি সৌভাগ্যবান যে আমি একজন উপযুক্ত স্ত্রী পেয়েছি। আমার স্ত্রী এক ভিন্ন মানসিকতার মেয়ে। সে ছোটবেলা থেকেই সাহিত্য, শিল্প, বই পড়া এবং অত্যন্ত মেধাবী ছাত্রী। তাদের স্কুলে, যে স্কুলে দিনের বেলায় ছাত্রদের পড়াতেন শঙ্করবাবুর বাবা, সেই স্কুলেরই ওই সকালে ছিল মেয়েদের স্কুল, তো সেখানে পড়তো। ক্লাসে তো ফার্স্ট হতোই। ওদের আরেকটা পুরস্কার ছিল, এই পুরস্কারটা আমি জানি না অন্য কোনো স্কুলে দেওয়া হয় কিনা। গোটা স্কুলের সমস্ত ক্লাস মিলিয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স যে করেছে, হয়তো পার্সেন্টেজ ধরে, তাকে আবার একটা সেরা ছাত্রীর পুরস্কার দেওয়া হয়। সেটাও সে অসামান্য ছবি আঁকতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত এবং আমার পক্ষে সৌভাগ্যবশত যে অতি অল্প বয়সে তার বিয়ে হয়ে যায় আমার সঙ্গে। এবং আমার রক্ষণশীল পরিবার কথা দিয়েও তার শিক্ষা চালু রাখতে পারেনি। তখন তার জন্মদিনে আমি তাকে বললাম যে আমি কি দেবো, তুমি প্রাইভেটে পরীক্ষা দেবে, আমি বইগুলো এনে দিচ্ছি। তখন সে প্রাইভেটে পরীক্ষা দিয়ে পাশ করল, কিন্তু তারপরে আর কি খুব বেশি তো এগোলো না। কিন্তু ওই যে আসলে সাহিত্যে রুচি থাকলে নিজের মধ্যেও একটা ইচ্ছা তৈরি হয়, তো সেটা তার আছে। এবং এখন তো আমি বেশ বুঝতে পারি, আমি তো বলি যে দেখো, আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে যে আমি বাঙালির ঘরে জন্মাইনি, আর যদি পরজন্মে থাকে আমি চাইবো বাঙালির ঘরে। তোমার একটা সুবিধা হচ্ছে তুমি বাঙালি। কাজী আব্দুল ওদুদ বলেছিলেন, যত ভালো ইংরেজি শিখে যাও, ইংরেজের মতো ইংরেজি শিখতে পারবে না, কারণ বাগধারা ওটা কিন্তু আসে ওই শিক্ষা থেকে নয়, ওটা হচ্ছে জন্মগত বাগধারা, তোমার পরিবার থেকে তুমি পাচ্ছ। আমি বলি, আমি ভাই এটা কোথা থেকে পাবো, এটা তুমি পেয়েছো। মাঝে মাঝে ওর সঙ্গে আলোচনা করি অনেক সময়, দেখো এটা ঠিক হয়েছে, এটা কি আমার ভুল বললাম। তারপর ও লিখছে, এবং ও যখন এবং নিজেকে প্রতিষ্ঠা করলো, খুব সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করলো, বাইরে যাওয়া, সমস্ত কিছু, বিভিন্ন সংস্থার সঙ্গে
তার যুক্ত হওয়া, সমাজসেবার সঙ্গে যুক্ত হওয়া, মানে সাহিত্যিকদের পরিবারের মেয়েদের একটি সংগঠন আছে স্বয়ম্বর নারী, যার প্রেসিডেন্ট ছিলেন গৌরকিশোর ঘোষের স্ত্রী, মারা গেছেন। এখন তার সেক্রেটারি যিনি আছেন তিনিও একজন সাহিত্যিকের খুব নিকট আত্মীয়। তারপরে অর্ঘদার স্ত্রী, তিনিও সংগঠনে আছেন। অনেকেই আছেন। যে আমাদের এবারে বাঙালির বই পড়াতে মেয়েদের বই পড়ার যে অংশটা, সেটা তো ওই করে দিয়েছে। দু একটা লেখা বাদে সবই তো ওর পরিচিতরা, তারা লিখেছে ওইটা। তো এর ফলে হচ্ছে কি, বলতে কি যে ঠিক একই রুচির, একই মানসিকতার সহধর্মিণী হলে এই সুবিধাগুলো হয়, যেটা আমি সৌভাগ্য করি। শুধু সহধর্মিনী নয়, সহযোদ্ধাও। অন্তত শেষে যেটা আপনি বললেন যে বাঙালির বই পড়া অংশে যেভাবে আপনাকে সহযোগিতা হ্যাঁ, করেছে হ্যাঁ, জাহিরুল্লাহ, মানে আপনার সঙ্গে কথায় কথায় অনেক কথা আরো না বলা থেকে গেল, অনেক কথা না শোনা থেকে গেল। কথা তো আর শেষ হয় না, কিন্তু আমাদের একটা জায়গায় থামতে হবে কোথাও। আপনি আচ্ছা, ভালো আমার থাকবেন ভবিষ্যতে। হ্যাঁ, প্লিজ। এই সর্বশেষ বইটার কথাটাও একটু বোধহয় তুমি দেখেছো, উল্লেখ করেছো, একটু বলুন, ওইটা বলা দরকার। ইতিহাসের প্লিজ বলুন, বলুন, খলনায়ক। বলুন, বলুন, বলুন। ইতিহাসের খলনায়ক নাম শুনলে মনে হবে যে এটা একটা বোধহয় সেরকম, যেমন আজকাল খুব রহস্যের বই টই খুব চালু হচ্ছে, সেই রকম কিছু, কিন্তু তা নয়। আমি একটা জিনিস খুব বোঝার চেষ্টা করেছি, যে খারাপ লোক কতটা খারাপ। খারাপ লোকের মধ্যে ভালো কিছু নেই, আবার খারাপ লোককে কি জোর করে প্রচার করে খারাপ বানানো হয়েছে? আসলে সে ভালোই। সাত্তান্বেষী মহল তাকে কি খারাপ করেছে? আমি বঙ্কিমবাবুর যে কথাটা, মানুষ দ্বিপ্রাকৃতিক, এইটা আমাকে খুব আকর্ষণ করছে। আমি তখন বুঝলাম যে ইতিহাসের সবচেয়ে ডার্ক, অন্ধকার চরিত্র কোনগুলো। তারপরে আমি খুঁজতে শুরু করলাম তাদের সময়ের বই। যখন আমি নীরকে নিয়ে লিখছি, আমি কিন্তু নীরর সমসাময়িক বইগুলোই পড়েছি। নীরর সময়ের বইগুলো পড়ে আমি নীরর কথা লিখেছি, এবং নীরকে সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। ওই প্রথম খণ্ড বেরিয়েছে, এখন আমি কিন্তু ওই পড়ে পাওয়ার পাশাপাশি ওই দ্বিতীয় খণ্ডটা লিখে চলেছি। আমার মনে হয় এখানেই আমাদের শেষ করা উচিত, নাকি? শুভরাত্রি ছাড়াও সময় আপনার, হয়ে হ্যাঁ, আমরা আমরা আপনি আরো কাজের মধ্যে থাকুন, এরকম পরপর আরো নানান রকম কাজকর্ম করে যান। এবং আপনারা যারা শুনছেন আরো বুঝতে পেরেছেন যে জাহিরুল্লাহর যেমন ইতিহাস সচেতন একজন মানুষ, ঠিক একইভাবে রাজনীতি সচেতন, এবং বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার অবদান ভোলার নয়। সাহিত্যের ইয়ারবুকের কথা তো আমরা বলেইছি। সমস্ত দিক থেকে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মে ভাষা ও ভবিষ্যতে আপনাকে পাবো, এই প্রত্যাশা করছি। আজকের মতো আপনাকে আমাদের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন জাহিরুলদা, শুভরাত্রি। এই অভিজ্ঞতা আমার স্মরণীয় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। শুধু আপনাকে নয়, ইউটিউবে যারা দেখবে ভাষা ও ভবিষ্যতের দর্শকদের, তাদের প্রতি আমার আগাম শুভেচ্ছা থাকলো, এবং তারা যে দেখবেন এই মনে করে তাদের আমি ধন্যবাদ জানাই, আগাম ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই। আপনিও ভালো থাকবেন দাদা।